আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। মুজিব জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, যেটা তোমাদের MT2 পরীক্ষায় রয়েছে। আমরা জানি যে MT2 পরীক্ষায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের পরে কোশ্চেন হবে। আমি ইতিমধ্যে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ করেছি এবং তোমাদের সেখানে আমি দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, যে দুইটার উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেনটা হবে। আমি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের এর আগেও ক্লাস নিয়েছি, আমি আজকে তোমাদের ক্লাস নেব। এক্ষেত্রে আমি দ্বিতীয় অধ্যায়ের শেষের একটু অংশ আলোচনা করব এবং তোমাদের দুইটা সৃজনশীল সম্পর্কে হিন্টস দেব। এইগুলো তোমরা পড়বা, তাহলে আমার বিশ্বাস যে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং কোশ্চেনগুলো এই আলোকেই হবে। আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শস্য বহুমুখীকরণ। শস্য বহুমুখীকরণ অর্থাৎ একই জমিতে একই বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। আর তোমরা যারা শরীয়তপুরে আসো তারা বিষয়টা বুঝবা যে হয় অনেক সময় হয় এমন যে শুধুমাত্র শরীয়তপুরের কিছু অংশ আছে যেখানে ধান উৎপাদন করা সম্ভব হয়, অন্য কোনো ফসল উৎপাদন করা সম্ভব হয় না। অর্থাৎ বছরে সর্বোচ্চ একবার ধান পাওয়া যায়, বাকি সময়টা পানির নিচে থাকে। কিন্তু কিছু কিছু এলাকা আছে এমন যে সেখানে একাধিক ফসল একই বছরে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা যায়। বিষয়টি এমন হয় যে লাল শাক হচ্ছে, তারপরে পেঁয়াজ হচ্ছে, তারপরে আলু করা হচ্ছে, তারপরে ধান করা হচ্ছে, গম করা হচ্ছে, বা অন্যান্য আরো যে ফসলগুলো আছে সবজির বিভিন্ন বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের বিভিন্ন চাষ করা হচ্ছে। আবার এমনও হয় যে কেউ আখ করছে, আখের মধ্যে আবার পেঁয়াজ করছে, এমনটা হতে পারে এমন যে সে বড়ইয়ের বাগান করছে, এর মধ্যে আবার অন্য কোনো খেসারি বা মসুরের কোনো ডাউল করছে। এইভাবে কি করা হয়, একই জমিতে বিভিন্ন সময়ে একই বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। অর্থাৎ মিশ্র হিসাবে সেটা করা হতে পারে বা একটার পরে আরেকটা করা হতে পারে। এইটাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ, যেটা আমরা যদি 2000 সালের আগে বা তারও একটু আগে আলোচনা দেখি, তাহলে বাংলাদেশের কৃষিতে বিষয়টা এমন ছিল না। হয়তো হতে পারে যে আমার দাদারা বলে শুধু একটা ফসলই করতাম, এক বছরে শুধু একটা ফসল উৎপাদন করা সম্ভব ছিল, বা একই জমিতে তোমার একাধিক বছর একই ফসল উৎপাদন করছে। আমরা দেখেছি এমন যে আখ করছে, একই আখ 4 বছর করেছে, একই জমিতে 4 বছর শুধু আখ হচ্ছে। অথবা শুধু ধান করছে, এবার বছরের পর বছর একটা জমিতে শুধু ধানই করে যাচ্ছে, অন্য কোনো ফসল করছে না। এতে কি হয় যে একটা জমিতে বিভিন্ন উপাদানের তোমার শক্তি থাকে, বিভিন্ন ধরনের যে থাকে, ব্যাকটেরিয়া থাকে বা অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো থাকে, যার ফলে কি হয় তুমি যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল করবা, সেটা বিভিন্ন ফসলের জন্য উপযোগী হয়। এক একটা জীবাণু এক একটা ফসলের জন্য উপকারী হতে পারে, যার কারণে শস্য বহুমুখীকরণ করলে তোমার এই বিভিন্ন সময় বিভিন্ন ফসল ফলানোর কারণে মাটির যে উর্বর শক্তি এটা নষ্ট হয় না। একই ফসল যখন তুমি একাধিক বছর ধরে করবা, তখন যেহেতু ওই উপাদানটা কমে যায় মাটির, ফলে উর্বরতা শক্তি কমে যায় এবং ফলনটা কি হয়, কম হয়ে যায়। এজন্য শস্য বহুমুখীকরণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে খুব বেশি আলোচনা করা নেই শস্য বহুমুখীকরণ কাকে বলে, শস্য বহুমুখীকরণের ধরনগুলো দেওয়া আছে, তুমি কিভাবে শস্য বহুমুখীকরণ করতে পারো, আর শস্য বহুমুখীকরণের কিছু সুবিধা দেওয়া আছে। এতটুকু এখানে আলোচনা করা আছে এবং এইটার উপরে তোমাদের একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, যে শস্য বহুমুখীকরণের বিষয়ের উপরে। তাহলে আমরা এখান থেকে জানবো শস্য বহুমুখীকরণ কাকে বলে, শস্য বহুমুখীকরণের ধরন এবং শস্য বহুমুখীকরণের সুবিধা। তোমরা রিডিং করে নিলে ইনশাআল্লাহ বুঝতে পারবা যে শস্য বহুমুখীকরণের বিষয়টা কেমন। এরপরে এই বিষয়টা আমি তোমাদের আলোচনা করবো, সেটা হচ্ছে যে কৃষি প্রযুক্তি, এগ্রিকালচার টেকনোলজি, অর্থাৎ কৃষিতে প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে যে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে কিন্তু কি হয়েছে, আমাদের কৃষিটা আধুনিক হয়েছে এবং কৃষির ফলনটা বেশি হচ্ছে। আজ থেকে যদি 20 বছর আগের কথা চিন্তা করি, তাহলে যেসব জমিতে যতটুকু ফসল উৎপাদন করার চিন্তাও করা যেত না, কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে কিন্তু এই উৎপাদনটা অনেক বৃদ্ধি পেয়েছে। হতে পারে এমন যে আগে যে জমিতে
হয়তো 10 মণ ধান হতো, সেটা এখন 30 মণ পর্যন্ত হচ্ছে। এটা একটা প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ যারা কৃষিবিদ আছে বা কৃষি বৈজ্ঞানিক আছে, তারা গবেষণার মাধ্যমে জিনের পরিবর্তন অর্থাৎ ডিএনএ এবং আরএনএ পরিবর্তনের ঘটিয়ে যে উপাদান, যে পণ্যটা রয়েছে বা যে কৃষি ফসলটা রয়েছে, এই ফসলে ডিএনএ এবং আরএনএ যে পরিবর্তন, এই পরিবর্তন ঘটিয়ে তারা কি করছে যে সেটাকে কিভাবে বেশি ফলন হয় কৃষিতে বা ওই বেশি পাওয়া যায় সেই বিষয়টা তারা দেখছে। আমি উদাহরণস্বরূপ বলি যে আমাদের আগে যে বড়ই ছিল, এই বড়ইটা ছিল অনেক ছোট ছোট, দেশি বড়ই যেটা যেটা এখনো পাওয়া যায় অনেক ছোট সাইজের, কিন্তু এই বর্তমানে যে বাউকুলটা পাওয়া যায় এটা কিন্তু অনেক বড় বড় সাইজের একটা বাউকুল। অর্থাৎ একই গাছে বা একই জমিতে তুমি যদি দেশি বড়ইয়ের চাষ করো, যতটুকু না ফলন হবে, তুমি যদি ওই হাইব্রিড জাতীয় বড়ইয়ের চাষ করো তাহলে অনেক বেশি ফলন পাবে। অনুরূপভাবে অনেক আগে অনেক ধান ছিল, যে ধানগুলোর উৎপাদন ফলনটা অনেক কম ছিল, অর্থাৎ কৃষকরা খুব কম পরিমাণ ধান পেত। কিন্তু বর্তমানে এই কৃষিতে প্রযুক্তির ব্যবহার করার ফলে কি হচ্ছে, এই ফলনটা বৃদ্ধি পেয়ে এটা অনেক গুণ বৃদ্ধি বেশি হয়েছে। এইভাবে তোমার কি হচ্ছে যে কৃষিতে উদ্ভিদ বা প্রাণী কোষে জিনের পরিবর্তন ঘটায়, আরএনএ এবং ডিএনএ সংযোজন বা বিয়োজন ঘটিয়ে তোমার কি হচ্ছে যে যে ফসলটা আছে সেইটার আকৃতি বা বৈশিষ্ট্য পরিবর্তন সাধন করছে। এটাই হচ্ছে জৈব প্রযুক্তি। কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার অর্থাৎ বায়োটেকনোলজি আমরা যেটা বলি, এই জায়গায় তোমরা দেখবা যে বায়োটেকনোলজি কাকে বলে বা জৈব প্রযুক্তি কাকে বলে। কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার, আমি কি বললাম, যখন কোনো প্রাণী বা উদ্ভিদের যে উপাদানটা আছে, এই উপাদানে বা তথা ডিএনএ এবং আরএনএ আন্ত পরিবর্তন অর্থাৎ সংযোজন বা বিয়োজন ঘটিয়ে যখন মূল যে উপাদানটা রয়েছে এইটার আকৃতি বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানো হয়, তখন সেটাকে বলা হয় বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। মানে এই সংজ্ঞাটা অবশ্যই একটু দেখে রাখবা যে জৈব প্রযুক্তি বায়োটেকনোলজি কাকে বলে। মানে জৈব প্রযুক্তি বায়োটেকনোলজির সুবিধা আমি তোমাদের একটু বলেই দিলাম যে আসলে এখানে জৈব প্রযুক্তি বায়োটেকনোলজির ফলে কি কি সুবিধা পেতে পারে কৃষকরা। এটা জৈব প্রযুক্তি বায়োটেকনোলজির ফলে আমাদের যে কৃষি, এই কৃষির বৈপ্লবিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ এটার যে পরিবর্তনটা, এটা এই বায়োটেকনোলজি পরিবর্তনের ব্যবহারের ফলেই সম্ভব হয়েছে। তোমরা এই বায়োটেকনোলজি কাকে বলে এবং বায়োটেকনোলজির ব্যবহার বা জৈব প্রযুক্তির ব্যবহারটা একটু দেখবা। আর তেমন বেশি কোনো আলোচনা নেই, বাকিগুলো একটু দেখে নিবা, তাহলে আমরা বুঝতে পারবা। আমি তোমাদের চলে যাবো দুইটা সৃজনশীল প্রশ্ন। এই দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের একটু দেখিয়ে দেবো, আমি বোর্ডে লিখবো না, তোমাদের পৃষ্ঠা নাম্বার বলে দেবো, যেহেতু তোমাদের সবাইকে অক্ষরপত্রের বই কিনতে বলা হয়েছে। এই অক্ষরপত্র বইয়ের যে প্রশ্ন আছে সেখান থেকে আমি দেবো। এটা রাজশাহী বোর্ড 2019, তোমরা দেখবা রাজশাহী বোর্ড 2019 21 নম্বর সৃজনশীল। যদি কারোর সাথে একটু নাম মিলে তোমরা দেখে নিবা যে রাজশাহী বোর্ড 2019 এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেখানে আমি সৃজনশীলটা তোমাদের দেখিয়ে দেবো। ক নম্বরে বলছে কৃষি পণ্য বিপণন বলতে কি বোঝো। আমরা এখন তোমাদের আলোচনা করেছি যে কৃষি পণ্য বিপণন বলতে সাধারণত কৃষি উৎপাদন থেকে শুরু করে একেবারে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়াটা, অর্থাৎ সেখানে হতে পারে কৃষি পণ্যের কর্তন, বপন, তারপরে চাষাবাদ, তারপরে কর্তন, তারপর সেটা প্যাকিং করা, তারপর পরিবহন করে বাজারে নিয়ে যাওয়া থেকে শুরু করে একেবারে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কৃষি পণ্যের বিপণন। কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? এটা আমি কৃষি ঋণের ক্ষেত্রে বলেছিলাম যে অনেক দুস্থ বা দারিদ্র কৃষক রয়েছে যারা যে ফসল উৎপাদনের সময় তাদের সেই পরিমাণ আর্থিক তারা স্বাবলম্বী নয়, যার কারণে তাদের এই কৃষি পণ্য উৎপাদনের জন্য বা কৃষি কাজ করার জন্য তারা ঋণ গ্রহণ করে থাকে। এটা হতে পারে যে তার যে বীজ দরকার সেই বীজ কেনার মতো অর্থ নেই, বা যে সার কেনার দরকার সেই সার কেনার অর্থ নেই, বা যে খরচটা দরকার কৃষির ফলানোর জন্য সেই খরচটা তার কাছে নেই, ফলে তারা কি করে ঋণ গ্রহণ করে তারা সেটা করে। অথবা এমন হতে পারে যে কৃষি যে যন্ত্রপাতি ক্রয়, সেই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য সে কৃষকরা অনেক সময় কৃষি ঋণ নিয়ে থাকে। তাদের কারো পাওয়ার টিলার কেনার দরকার বা 2 লক্ষ টাকা দরকার, তার কাছে নেই, তখন সেটা নিয়ে সেটা ক্রয় করে। এভাবে তারা করে কৃষকরা কৃষি ঋণ নিয়ে
থাকে, অর্থাৎ কৃষি কাজের জন্য কৃষকরা কি করে থাকে, কৃষি ঋণ নিয়ে থাকে। এরপরে গ নম্বরে বলা হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক ঋণের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমরা দেখেছিলাম যে কৃষি ঋণের দুইটা উৎস আছে, একটা প্রাতিষ্ঠানিক উৎস এবং একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসগুলো বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক এইগুলো, আর অপ্রাতিষ্ঠানিক উৎস যেগুলো গ্রাম্য মহাজন বা আত্মীয় স্বজন বা এমনিতেই কোনো বড় লোক ব্যক্তি, ধনী ব্যক্তি, তার কাছ থেকে তুমি ঋণ গ্রহণ করতে পারো। এটা কিছু সমস্যা রয়েছে, এটা অনেক ব্যাংকের চেয়ে অনেক উচ্চ হারে কি হয়, ঋণ নিতে হয়। অথবা এমন সময় হতে পারে যে কৃষকরা একজন ব্যক্তির কাছ থেকে এই হিসাবে ঋণ নেয় যে আমি যদি কৃষি ফসলটা উৎপাদন শেষে যখন কর্তন করব তখন আমি এই দামে, অর্থাৎ হতে পারে যে বললো যে ধান আমি 800 টাকা মন, এই 800 টাকা মনে তোমাকে আমি দিয়ে দিব। বাস্তবিক পক্ষে এমন হতে পারে যে যখন সে ধানটা তুলেছে তখন 1200 টাকা মন হতে পারে। তাহলে কি হয়ে গেল, তাকে 800 টাকাতেই দিতে হবে তাকে ধানটা, কারণ তার কাছ থেকে এই এগ্রিমেন্টে টাকাটা নেওয়া হয়েছে। এই যে উচ্চ হারে ঋণ নেওয়া বা বিভিন্ন ধরনের নির্ভরশীল হয়ে যাওয়া অন্য ব্যক্তির কাছে, বা এইভাবে কৃষকরা দাম কম পাওয়া বাধ্য হয় অনেক সময় যে আমি ঋণ নিয়েছি, আমাকে তো এখন বিক্রয় করে ঋণটা পরিশোধ করতে হবে, এটা দাম কম হলে বিক্রয় করে দিতে হবে। এই যে সমস্যাগুলো আছে, আরও অনেক সমস্যা আছে এগুলো দেখবা। তারপর ঘ নম্বর বলছে উদ্দীপকের আলোকে কৃষি পণ্য বিপণনে সরকার গৃহীত পদক্ষেপগুলো তুমি কতটুকু সমর্থন করো, যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো উদ্দীপকে এখানে কিছু সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোর কথা বলা হচ্ছে যে কি কি পদক্ষেপ নিয়েছে। ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি বীমা প্রচলন, অর্থাৎ সরকার কৃষি বীমা তৈরি করেছে, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করেছে, বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এখন তোমার কাছে এখানে বলা হচ্ছে যে তুমি কতটুকু সমর্থন করো, তার মানে এই যে কার্যক্রমগুলো বলা হচ্ছে এটা কি তুমি সমর্থন করো, এতটুকু করলেই কি কৃষি উন্নয়ন সম্ভব, নাকি এর পাশাপাশি আরো অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকারকে, সেই মতামতটা তোমার নিজের ভাষায় দেবা। তোমার কাছে যদি মনে হয় যে না এই যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এই পদক্ষেপগুলোই যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব। আর যদি সঠিকভাবে এর পাশাপাশি আমাদের আরো কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমাদের কি এটা কৃষি উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে, তাহলে অবশ্যই সেটা তোমাদের মতামত সহ আলোচনা করতে হবে। তোমরা বলবা যে এই যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো যথেষ্ট, মানে এগুলো সুন্দর পদক্ষেপ, পাশাপাশি আরো কিছু পদক্ষেপের কথা যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই বলে দিবা যে এই পদক্ষেপগুলো গ্রহণ করলেও কি হবে, এটা সুন্দর হবে। তোমরা অবশ্যই নিজের মতো করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। এরপরে দেখবা যে যশোর বোর্ড 2019, এই যশোর বোর্ড 2019 এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা দেখবা। এখানে দেওয়া আছে কৃষি খামার কাকে বলে, তারপরে শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব। এই যে বহুমুখীকরণের যে প্রশ্নটা আমি তোমাদের কিছু আলোচনা করলাম, এই শস্য বহুমুখী করে দিয়েছে। গনিমিয়া জমিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এখানে যে জৈব প্রযুক্তির যে একটা কথা বলা হয়েছে সেই প্রযুক্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের কৃষি উন্নয়নে এই প্রযুক্তির ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত, উৎপাদকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে প্রযুক্তির কথাটা বলা হয়েছে সেটা তোমাদের কতটুকু বাংলাদেশের ক্ষেত্রে যুক্তিযুক্ত সেটা তোমাদের আলোচনা করতে হবে। বলছে গরিমা একজন কৃষক বন্য লবণাক্ত খরার কারণে জমিতে ফসল আছে, তাই চিন্তাগ্রস্ত এই সমস্যা সমাধানে তিনি কি বললেন, কি করে তাকে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহারের দিকে নির্দেশ দিলেন। ফলে গনিমিয়া জমির ফলন বেড়ে গেল এবং গনিমিয়া কি অনেক খুশি হলো। তাহলে তোমরা এই অবশ্যই অ্যান্সারটা দেখবা এবং পড়বা। আর এই দুইটা সৃজনশীলের আলোকে অনেকটা আমাদের কোশ্চেনটা হবে। আর বইটা অবশ্যই আবার একটু ভালো করে পড়বা এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।